বিবিএ থার্ড ইয়ার অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 1 বইয়ের চ্যাপ্টার কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকে আজকে 1 নম্বর ক্লাস। সম্পূর্ণ অধ্যায়ের বেসিক বিষয়গুলো আজকের ক্লাসে হাতে কলমে বোঝানো হবে। আর তোমাদের সকল অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই অধ্যায়টা। কারণ হলো এই অধ্যায় থেকে সর্বোচ্চ 24 মার্কস থাকতে পারে আর সর্বনিম্ন 10 মার্কস। আমি বুঝিয়ে দিচ্ছি। আমি আজকের ক্লাসে অনেক কিছু বোঝাবো। ধৈর্য ধরে তোমাদের এই ক্লাসটা দেখতে হবে। এই ক্লাসটা শুধুমাত্র যে এই চ্যাপ্টারের জন্য তা কিন্তু নয়, সম্পূর্ণ বইয়ের অঙ্কের সমাধানের জন্য কাজে আসবে। এই অধ্যায় থেকে তোমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট নামে একটা অঙ্ক আর একটা হলো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নামে আরেকটা অঙ্ক। তো এটা পরীক্ষায় 10 মার্কসের হয়ে থাকে, প্রত্যেকটা পরীক্ষায়। এটাও 10 মার্কসের হয়ে থাকে, এই হলো 20। আবার এই দুইটা থেকে পার্ট বিতে ছোট আরেকটা প্রশ্ন থাকতে পারে, এই হলো 24। এখন আমি ধরে নিলাম দুইটার মধ্য থেকে যে কোনো একটা থাকলো 10, পার্ট বিতে তো অবশ্যই থাকে, এই হলো 14। এই জন্য চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আজকে আলোচনা করব ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। নিয়মকানুন আমি এখানে আগে থেকে লিখে নিয়েছি যাতে সময়টা কম লাগে, ব্যাখ্যা করে অনেক কিছু বোঝানোর আছে। তো ধৈর্য ধরে তোমরা ক্লাসটা দেখো। এখন এই ক্লাসটা দেখার আগে অথবা পরে তোমাদের একটা কাজ না করলেই নয়, আমি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। ফিনান্সিয়াল স্টেটমেন্ট, আর্থিক বিবরণী, এটা হচ্ছে কোম্পানির আর্থিক বিবরণী। এই মুহূর্তে যদি আমি তোমাদের প্রশ্ন করি, বলো তো হিসাব কয়টা? তো হিসাব হলো 5টা: সম্পদ, ব্যয়, আয়, মালিকানা সত্ত্ব, অ্যাসেটস, এক্সপেন্স, ইনকাম, লাইবিলিটিস, ওনার সিকিউরিটি। ধরে নিলাম এটা সকল শিক্ষার্থীরা পারলেন। এখন কোন দাখিলা কোন হিসাবের মধ্যে পড়ে এটা কি তোমাদের জানা আছে? এটা হলো ফার্স্ট ইয়ারের পড়া। ওই সময় যারা গুরুত্ব দিয়ে পড়েছো তাদের সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ারে কোনো প্রবলেম হওয়ারই কথা না। যারা কোন দাখিলা কোন হিসাবে পড়ে এবং প্রতিটা লেনদেনের জাবেদা দাখিলা নির্ণয় করার কৌশল জানো, তাদের কাছে এটা কঠিন হওয়ার কথা না। এখন আমি একটা উপায় অবশ্যই বলে দিচ্ছি, সেটা হলো আমার যে ইউটিউব চ্যানেল আলামিন স্যার বিবিএ, ওইখানে যাবেন। ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের একটা প্লেলিস্ট আছে, বিবিএ ফার্স্ট ইয়ারের একেবারে সবার উপরে। ওইখানে প্রথম যে ক্লাস এবং 2 নম্বর ক্লাস যদি তুমি দেখে নাও, এই প্রবলেম আর তোমার থাকবে না। এখন ইনকাম স্টেটমেন্ট আমাদের তৈরি করতে হবে আর ব্যালেন্স শিট তৈরি করতে হবে। শুধু এতটুকু মনে রাখবেন যে ইনকাম স্টেটমেন্টের সাথে ইনকাম এবং এক্সপেন্স এই দুইটা সম্পর্কিত, মানে ইনকাম থেকে এক্সপেন্স মাইনাস করতে হয়। আর ব্যালেন্স শিটের সাথে অ্যাসেটস, লাইবিলিটিস, ওনার সিকিউরিটি এগুলা সম্পর্কিত। ব্যালেন্স শিটের মধ্যে দেখাতে হয় সম্পদ সমান লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি, সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, অ্যাসেটস ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি। আমি আরও বিস্তারিত আলোচনা করব, ক্লাসের শেষে একটা অঙ্কের সমাধানও বুঝাবো। ধৈর্য ধরে আমার ক্লাস দেখো। নতুন হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ অবশ্যই সাবস্ক্রাইব, ফলো করে রাখবেন। আর সম্পূর্ণ সমাধান সহ আমার যে সাজেশনটা এটা সংগ্রহ করবেন। যারা পেইড বেচে যুক্ত আছেন সবাই এটা পেয়েছেন, পারলে প্রিন্ট করে নেবেন, তারপর ধারাবাহিক ক্লাসগুলো দেখে নেবেন। যারা ক্লাস থেকে উপকৃত হচ্ছ তোমাদের পরিচিত বন্ধু বান্ধব তাদেরকেও আমার অনলাইন কোর্সে ভর্তি হওয়ার জন্য বলবেন, কারণ এখানে নামমাত্র কোর্স ফিতে ক্লাস করা যায়। এক নজর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন দাখিলা কোন হিসাবের মধ্যে পড়ে। আলোচনাটা এই ক্লাসে করলে হবে না, যেমন সম্পদের মধ্যে এগুলা পড়ে। এখন তুমি যদি নাম দেখে না বুঝতে পারো, না জানতে পারো, তাহলে অঙ্কের সমাধান করবে কিভাবে? যেমন বাংলা পড়তে চাও, ও আ ক খ জানতে হবে। ইংরেজি পড়তে চাও, এবিসিডি জানতে হবে। তুমি অ্যাকাউন্টিং বইয়ের অঙ্ক সমূহের সমাধান করতে চাও, এগুলা তোমাকে জানতেই হবে, বাধ্যতামূলক। অতএব এগুলা জেনে নেবেন। ব্যয়ের মধ্যে এগুলা পড়ে আমি ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছি, যে কোনো শিক্ষার্থী মনে রাখতে পারবেন। আর ইনকামের মধ্যে এগুলা, আয়ের মধ্যে, দায়ের মধ্যে এগুলা জানলেই চলবে। ক্লাসগুলো দেখে নিয়ে ওনার সিকিউরিটির মধ্যে এগুলা। আর জাবেদা দাখিলা নির্ণয় করার কৌশলও আমি আমার ওই ক্লাসের মধ্যে আলোচনা করে বুঝিয়ে দিয়েছি, দেখে নেবেন। আর প্রত্যেকটা লেনদেনের জাবেদা দাখিলা নির্ণয় করার কৌশলও এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে, এবং সকল শিক্ষার্থীরা পারবেন এটা আমার বিশ্বাস। তাহলে সবাই জানলেন ফিনান্সিয়াল স্টেটমেন্ট অর্থাৎ আর্থিক বিবরণী। এটা হচ্ছে কোম্পানির একটা আর্থিক বিবরণী তৈরি করা হবে, যেখানে নির্ণয় করতে হবে ইনকাম স্টেটমেন্ট, তারপর ব্যালেন্স শিট। এখন যেটা বলছি এটা ফিনান্সিয়াল স্টেটমেন্টের অন্তর্ভুক্ত। ইনকাম স্টেটমেন্ট আমি একবার দেখিয়ে দেই, তারপর নির্ণয় করতে হবে ব্যালেন্স শিট, এটা নিয়েও আলোচনা হবে। এই দুইটা নির্ণয় করতে হবে, এবং এটার অন্তর্ভুক্ত রিটেন আর্নিং আরেকটা নির্ণয় করার নিয়মটা বুঝিয়ে দিব, খুবই গুরুত্বপূর্ণ এটা। আর ফাইনালি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ওকে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এটা আজকে দেখাবো, বিস্তারিত আলোচনা যেই ক্লাসে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের অঙ্কের সমাধান হবে ওই ক্লাসেই বুঝাবো।
এই যে ইনকাম স্টেটমেন্ট তৈরি করব, একটু আগে বলেছি যে ইনকাম স্টেটমেন্টের সাথে আয় এবং ব্যয়ের সম্পর্ক, 5টা হিসাবের মধ্য থেকে আয় এবং ব্যয়ের সম্পর্ক আছে। যখনই তুমি ইনকাম স্টেটমেন্ট করতে যাবে, শুরুতেই তোমাকে প্রথমেই সেলসটা বসাতে হবে। সেলস থেকে সেলস রিটার্ন মাইনাস করতে হবে, সেলস ডিসকাউন্ট মাইনাস করতে হবে। যদি থাকে সেলস রিটার্ন সেল ডিসকাউন্ট যদি তাকে মাইনাস করবেন, না থাকলে নেই। তো প্লাস মাইনাস করার পরে এখানে যে টাকাটা পাবেন এইটা হয়ে যাবে নেট সেলস। ওকে, এখন কাজ হলো নেট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করা হবে। কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করার নিয়মটা কি, যে শুরুতেই আনতে হবে বিগিনিং ইনভেন্টরি, তারপরে পারচেজ। যদি অঙ্কটার মধ্যে পারচেজ থেকে মানে পারচেজ ডিসকাউন্ট ক্রয়বারটা, ক্রয় ফেরত থেকে এটা মাইনাস করতে হবে। প্রত্যক্ষ খরচ এখানে যোগ করতে হবে, যেমন ওয়াইজেস বা মজুরি। তারপর পরিবহন ব্যয়, ট্রান্সপোর্টেশন ইন, টাকাগুলা এখানে যোগ করা হলো। তো যোগ করে ধরে নিলাম এই টাকাটা পাওয়া হলো। এখন ইন্ডিং ইনভেন্টরি এখানে মাইনাস করে নিতে হবে। মাইনাস করার পর এই যে টাকাটা তুমি এখানে পেয়েছো এটাই হলো কস্ট অফ গুডস সোল্ড। ওকে, যখনই উপরের যে টাকাটা আছে এইটা থেকে যখন তুমি কস্ট অফ মানে নেট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করবে, তখনই এখানে গ্রস প্রফিট অথবা মোট মুনাফাটা পেয়ে যাবে। এখন একটু বিস্তারিত বোঝার চেষ্টা করো। যে কোনো কোম্পানি যেই পরিমাণ বিক্রয় করেছে, যে বিক্রয় করার পরে যেটা ফেরত পেয়ে গেছে এটা তো আর বিক্রয়ের মধ্যে রাখা যাবে না। আর বিক্রয় করার পরে যে ডিসকাউন্ট পাওয়া হয়েছে এটাও বিক্রয়ের মধ্যে রাখা যাবে না, এই জন্য এখানে মাইনাস করা হয়েছে। এটা বুঝতে পারলাম। তারপর নেট যে সেলস আছে এটা থেকে বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করে দিলে গ্রস প্রফিট পাওয়া যায়। গ্রস প্রফিটের ইংরেজি হলো বাংলা হলো মোট মুনাফা। প্রশ্ন হলো কিভাবে আমরা পেয়েছি, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কি, যেই পরিমাণ পণ্য বিক্রয় করেছ ওইটা বিক্রয় করার আগ পর্যন্ত কোম্পানির কি পরিমাণ ব্যয় হয়েছে এটা হলো বিক্রিত পণ্যের ব্যয়। আমি উদাহরণ দিলে বুঝবেন। যেমন কোম্পানি বিক্রয় করবে পণ্য, বা যে কোনো দোকান পণ্য বিক্রয় করার আগে কি করতে হবে, নিজেকে পণ্য ক্রয় করে আনতে হবে, তাই তো। তো এখানে আবার মজুরি দিতে হয়, গাড়ি ভাড়া দিতে হয়, এগুলোই তো করতে হয়। এখন একটা কোম্পানি মনে করো আমি ক্রয় করলাম, গাড়ি ভাড়া করে মজুরি দিয়ে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান পর্যন্ত নিয়ে আসলাম, তো এটা তো আমার ব্যয় হয়েছে। এই যে বিক্রয় করার আগে এই সকল ব্যয়সমূহ হলো আমার যে ব্যয় হলো, এটাই বিক্রিত পণ্যের ব্যয়। এখন যেই পরিমাণ বিক্রয় করেছি বিক্রয় থেকে আমার ব্যয়সমূহ যদি আমি মাইনাস করে দেই, তখন আমি মোট মুনাফাটা পেয়ে যাই। আর এখানে যে বিক্রিত পণ্যের ব্যয় এটা শুধু প্রারম্ভিক মজুদ। প্রারম্ভিক মজুদ বলতে কি, মানে জানুয়ারি মাসের 1 তারিখে যে পণ্য আমার আছে, এখন জানুয়ারি মাসের পণ্যটা বিক্রয় করার জন্য তো আমাকে ক্রয় করে আনতে হবে, এটা তো আমার ব্যয়ের মধ্যেই পড়বে, তাই তো। নতুন করে আমি আরও কি ক্রয় করেছি এটাও এখানে যোগ হলো। শুধুমাত্র মজুরি আর পরিবহন ব্যয় যোগফলটা এখানে আছে প্রত্যক্ষ ব্যয়ে, এটা হলো বিক্রিত পণ্যের ব্যয়। গ্রস প্রফিট পেয়ে গেলাম। যদিও এখানে গ্রস প্রফিট অথবা মোট মুনাফা পেয়ে গেছি, তার মানে কি আমার ব্যবসা বা কোম্পানির এটাই হলো মোটাই? না, এখন পর্যন্ত আরও ব্যয় বাকি রয়ে গেছে। আমার ব্যবসায়ের কোম্পানির কর্মচারীকে বেতন দিতে হবে, বিজ্ঞাপনের জন্য যে টাকা খরচ করতে হবে, এই ব্যয়সমূহ মাইনাস করেই না তারপর নেট ইনকামটা আমি বাইর করব। তো এখানে আমি সংক্ষিপ্ত করে নিয়েছি, অনেক কিছুই আছে। যেমন অপারেটিং এক্সপেন্স যদি তোমরা আলাদা করে বলো, আলাদা করে তোমাদের আসবে না, এটা ফার্স্ট ইয়ারে আসে। যেমন মার্কেটিং এক্সপেন্সের মধ্যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, ব্যাড ডেপ্ট এক্সপেন্স। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স বিজ্ঞাপন খরচ, ব্যাড ডেপ্ট এক্সপেন্স অনাদায়ী পাওনা। তো এখন যদি কোনো শিক্ষার্থী বলেন অনাদায়ী পাওনা কি আমি বুঝি না, তাহলে আমি বলবো আসলে তোমরা অনেক কিছু মিস করেছো। ফার্স্ট ইয়ারে যদি আমার ক্লাসগুলো করতে এগুলা প্রবলেম হওয়ার কথা না। মানে এরকম শিক্ষার্থী যদি থাকেন যেটা বুঝতে পারছেন না, তাহলে অনেক কিছু মিস করেছো। মনে করো একজনের কাছে বাকিতে বিক্রয় করলাম 40,000 টাকা। যদি পরিস্থিতি এরকম হয় যে ওই ব্যক্তির কাছ থেকে আর টাকাটা পাওয়া যাবে না, একেবারে নিশ্চিত 40,000-এর মধ্যে 10,000 পাওয়া যাবে না, যেটা পাওয়া যাবে না এটাই ব্যাড ডেপ্ট এক্সপেন্স অথবা অনাদায়ী পাওনা। তো যেটা পাওয়া যাবে না এটা কিভাবে আয় ধরবো, এটা তো ব্যয়ই হয়ে গেল, এটা ব্যয়ের মধ্যে পড়বে। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, তারপর সেল স্যালারিজ, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে অফিস স্যালারি, ট্যাক্স অ্যান্ড ইন্স্যুরেন্স, রেন্ট এক্সপেন্স, অফিস ডেপ্রিসিয়েশন, অফিস ফার্নিচার। মানে কিছুটা ব্যয় আমি এখানে লিখে নিয়েছি, তার মানে যে ব্যয় এগুলা আর নয় এরকম না, আরও অনেক ব্যয় আছে, যেটা আমরা ওই প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর ক্লাসটা দেখে নিলে আর অঙ্কের একটা সমাধান বুঝে নিলে সহজে বুঝতে পারবো। এখন উপরে যে গ্রস প্রফিটটা এই জায়গায় আছে, তোমরা তো দেখতে পাচ্ছ, আমার এই ক্লাস একেবারে ফুল স্ক্রিন করে দেখো।
এই গ্রস প্রফিট থেকে ব্যয়সমূহ মাইনাস করে দিলেই হয়তোবা নিট ইনকাম বের হবে, না হলে নিট লস বের হবে। এই জায়গায় যে কোনো একটা কিছু বের হবে, নিট ইনকাম অথবা নিট লস। তো এই গেল ইনকাম স্টেটমেন্টের গুরুত্বপূর্ণ আলোচনা। ক্লাসের শুরুতে তোমাদের দেখিয়েছিলাম যে ব্যালেন্স শিটের মধ্যে টোটাল অ্যাসেটস ইকুয়াল টু দেখাতে হবে লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। ওকে, তো অ্যাসেটস এর মধ্যে কারেন্ট অ্যাসেটস, ইনভেস্টমেন্ট অ্যাসেটস, ফিক্সড অ্যাসেটস, এক কথায় যত ধরনের সম্পদ আছে সকল ধরনের সম্পদ তোমাকে এখানে বসাতে হবে। আমি অঙ্কের মধ্যে বুঝাবো। লাইবিলিটির মধ্যে কারেন্ট লাইবিলিটি, লং টার্ম লাইবিলিটি যা আছে ওই ক্লাসটা দেখে নেওয়ার প্রবলেম থাকবে না। এবং ওনার্স ইকুইটি না বলে এখানে আমি বললাম রিটেন আর্নিং। কেন? কারণ হলো এটা কোম্পানির একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট। রিটেন আর্নিং মানে সংরক্ষিত আয়ের জের। কোম্পানি আয় থেকে যে টাকাটা সংরক্ষণ করে রাখে। এখন ওই যে এখানে রিটেন আর্নিং বসাবে, এটার আরেকটা নাম হবে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। এই নামও থাকতে পারে বিভিন্ন বইয়ের মধ্যে বা সাজেশনের মধ্যে। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস অথবা রিটেন আর্নিং নির্ণয় করার নিয়মটা কি? ওপেনিং ব্যালেন্স রিটেন আর্নিং যেটা অঙ্কের মধ্যে দেওয়া থাকবে, যোগ করবেন তার সাথে নেট প্রফিট। নেট প্রফিট কোনটা? এই ইনকাম স্টেটমেন্টে যেটা পাবেন, এই ইনকাম স্টেটমেন্টে যেটা পাবেন এইখানে নেট প্রফিট যোগ করে নেবেন। তাহলে নেট লস যদি হয় এখানে বিগ করে নেবেন। ওকে, জেনারেল রিজার্ভ অঙ্কের মধ্যে থাকলে এখানে যোগ হবে, আর লভ্যাংশ যেটা পরিশোধ করে দিচ্ছেন এটা বিগ হবে। ডিভিডেন্ড বা লভ্যাংশ, ডিভিডেন্ড বা লভ্যাংশ যেটা পরিশোধ করে দিচ্ছেন এটা বিগ হবে। তো এখন তো আরেকটা আলোচনা চলে আসে যে ডিভিডেন্ড বা লভ্যাংশ কি, এটাও তো বোঝার কথা। এখন আমি একটা আলোচনা করে নিচ্ছি, মন দিয়ে বুঝো। যদি প্রশ্ন করি শেয়ার কি, এটা কারা কারা পারবেন? উত্তর হলো কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলে। কোম্পানি যখন ব্যবসা পরিচালনা করবে তখন মূলধন বা টাকার প্রয়োজন। টাকাটা কোথায় থেকে নিবে? শেয়ার ইস্যু করে, ইস্যু মানে বিক্রয়, শেয়ার ইস্যু করে অথবা শেয়ার বিক্রি করে কোম্পানি টাকাটা নিবে। যাদের কাছে শেয়ার বিক্রি করবে তাদেরকে বলা হয় শেয়ার হোল্ডার। এখন কোম্পানির একটা শেয়ার যদি আমিও ক্রয় করে নেই, আমি একজন শেয়ার হোল্ডার। প্রশ্ন হলো কেন শুধু শুধু আমি শেয়ারটা ক্রয় করতে যাব? উত্তর হলো কোম্পানি আমার টাকা নিয়ে যে পরিমাণ লাভ করবে বা আয় করবে, লাভের একটা অংশ আমি পাবো, যেটাকে বলা হয় লভ্যাংশ। আর লভ্যাংশের ইংরেজি নাম হলো ডিভিডেন্ড। তো কোম্পানির শেয়ার হোল্ডারদের যে ডিভিডেন্ড বা লভ্যাংশ পরিশোধ করে দিবে সেটাই এখানে মাইনাস করতে হবে। ফাইনালি রিটার্ন আর্নিংস অথবা রিজার্ভ অ্যান্ড সারপ্লাস আমরা এখানে পেয়ে যাব। আশা করব ক্লিয়ার। আমি এরপর এগুলো অঙ্কের মধ্যে বোঝাবো আরও। এখন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এখানে এত গুরুত্বপূর্ণ একটা আলোচনা আমি করব যে কোনো শিক্ষার্থী বুঝতে পারবেন এটা থেকে। তো আজকে যেহেতু ফিনান্সিয়াল স্টেটমেন্ট অঙ্কের সমাধান, তাহলে এটা আমরা পরবর্তী ক্লাসগুলোর মধ্যেই করি, ঠিক আছে? এটা এখন আলোচনা না করাই ভালো, আমরা পরের ক্লাসে করব। এখন একটা অঙ্কের সমাধান বুঝে নেওয়া ভালো। ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখে নাও। The following is the trial balance of DBH Limited on 31st/12/2015 2015 সাল ডিসেম্বরের 31 তারিখে ডিবিএইচ লিমিটেডের রেওয়া মিল বা ট্রায়াল ব্যালেন্স এখানে দেওয়া হয়েছে। যেখানে ক্যাপিটাল আছে 3000 শেয়ার, প্রতি শেয়ার 10 টাকা করে, 30,000 টাকা। ইনভেন্টরি এক এক মানে হলো প্রারম্ভিক 10,000 টাকা। জেনারেল এক্সপেন্স সাধারণ খরচ 4,000 টাকা। ওয়াইজেস মজুরি 6,000 টাকা। পারচেজ অ্যান্ড সেলস, পারচেজের পরিমাণ 25,000, সেলসের পরিমাণ 70,000। প্রিপেড ইন্স্যুরেন্স 15,000। অগ্রিম বিমা এটা সম্পদের মধ্যে পড়ে। এই যে আমি তোমাদেরকে প্রিপেড ইন্স্যুরেন্স, পারচেজ, ওয়াইজেস এগুলো বোঝাচ্ছি, তবে আমার মাথার মধ্যে চিন্তা হচ্ছে যে প্রিপেড ইন্স্যুরেন্স, অগ্রিম বিমা সম্পদের মধ্যে যে পড়ে, এটা কি সকল শিক্ষার্থীরা বুঝতে পারছেন? বুঝতে না পারলে তো প্রবলেম হবে। তো একটা বিষয় ভালোভাবে বোঝানোর জন্য আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকে ক্লাসটা দেখে নিলে ভালো হয়, দেখে নেবেন। তারপর জেনারেল রিজার্ভ সাধারণ সঞ্চিতি 8,000। বিল্ডিং আছে 50,000। অ্যাকাউন্ট রিসিভেবল আর অ্যাকাউন্ট পেবল, অ্যাকাউন্ট রিসিভেবল 15, অ্যাকাউন্ট পেবল 5। ক্যারিজ আউটওয়ার্ড বাহ্যিক পরিবহন, এটা ব্যয়ের মধ্যে পড়ে। ক্যাশ ইন হ্যান্ড হাতে নগদ সম্পদ। স্যালারি 80% 8,000। স্যালারি বেতন এখানে 80% টাকা 8,000। তাহলে 80% যেহেতু দেওয়া হয়েছে, ডেবিট মানে এটা ব্যয়, পরবর্তী 20% এখন পর্যন্ত বকেয়া আছে। 5% লোন 31/12/2015 24,000। রিটেন আর্নিং 20,000 সংরক্ষিত আয়ের জের। সেলস ডিসকাউন্ট 5,000 যেটা সেলসের সাথে সম্পর্কিত। অ্যাডজাস্টমেন্ট ইন্ডিং ইনভেন্টরি ভ্যালুড টাকা 16,000।
সমাপনী মজুদ পণ্য, এটার মূল্য হলো 16,000। এখন এন্ডিং ইনভেন্টরি তো এখানেও দিলে পারতো, এখানে কেন দিল? আসলে রেওয়া মিলের মধ্যে সমাপনী মজুদ পণ্য আসে না, এই জন্য এটা অ্যাডজাস্টমেন্টে দেওয়া হয়। ক্রিয়েট এ রিজার্ভ বেড ফর ব্যাড ডেপ্ট এট 5% অর অ্যাকাউন্ট রিসিভেবল। দেনাদারের 5% টাকা ব্যাড ডেপ্ট মানে অনাদায়ী পাওনা তৈরি করতে হবে, যেটা পাওয়া যাবে না। তো ওই জন্য অ্যাকাউন্ট ডেপ্ট অনাদায়ী পাওনা একটু আগে বুঝিয়ে দিয়েছিলাম। দেনাদারের 5% টাকা পাওয়া যাবে না, এটা ব্যয়ের মধ্যে পড়ে, আবার দেনাদার থেকে মাইনাস হয়। ডিরেক্টর ডিক্লেয়ার ডিভিডেন্ড এট 10%। ডিরেক্টর 10% ডিভিডেন্ড ঘোষণা করেছে। প্রিপেড ইন্স্যুরেন্স ওয়াজ পেইড ফর পিরিয়ড ফ্রম 1 এপ্রিল 2015 টু 31 মার্চ 2016। এখানে প্রিপেড ইন্স্যুরেন্স বলতে অগ্রিম বীমা, যেটা 15,000 অগ্রিম দিয়ে দেওয়া হয়েছিল, এটা এপ্রিলের 1 থেকে 2015 সাল থেকে 2016 মার্চের 31 তারিখ পর্যন্ত। কিন্তু এই হিসাবটা তো আমি 31 ডিসেম্বরের 31 তারিখ 2015 সালে করছি, তার মানে প্রিপেড ইন্স্যুরেন্স একেবারে এই বছরের পরবর্তী 9 মাসই ব্যয় হয়ে গেছে। পরবর্তী 9 মাস বলতে এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত 9 মাস হিসাব করে বাইর করতে পারো। আরও বিস্তারিত অঙ্কের মধ্যে বোঝাচ্ছি। আনইউজ সাপ্লাইজ টাকা 2,000 আর ইনক্লুডেড ইন জেনারেল এক্সপেন্স। অব্যবহৃত সাপ্লাইজ যেটা এখনো ব্যবহার হয় নাই, ওইটা সম্পদের মধ্যে পড়ে। আর যেটা জেনারেল এক্সপেন্সের মধ্যে অন্তর্ভুক্ত আছে, তো এটা আমি মাইনাস করব। প্রিপেয়ার এন ইনকাম স্টেটমেন্ট, প্রিপেয়ার ব্যালেন্স শিট। এখন আমি একটা কাজ করি, আমি এই ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন, প্রশ্নটা এখানে রাখবো আর উত্তরটা এখানে, তোমরা ফুল স্ক্রিন করে ক্লাসটা দেখো, বুঝতে পারবেন। নিয়ম অনুযায়ী এই যে ইনকাম স্টেটমেন্টটা আমি তৈরি করব, আমি আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এতক্ষণ পর্যন্ত যেটা বুঝালাম, ইনকাম স্টেটমেন্ট আমি ওইটার ধারাবাহিকতায় তৈরি করব। তো তুমি যদি এটা আয়ত্ত করতে পারো তোমার জন্য সহজ। ব্যালেন্স শিট আমি এইটার ধারাবাহিকতায় তৈরি করব, রিটেন আর্নিংস এইটার নিয়মেই আমি বাইর করব। এগুলা যদি বাইর করতে পারো তোমার জন্য একেবারে সহজ হয়ে যাবে। নিয়ম অনুযায়ী প্রথমে সেলস আনতে হয়। তাহলে দেখো, এই যে সেলস কোথায়, এই যে সেলস 70,000, সেলস 70,000। নিয়ম অনুযায়ী বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা, সেলস ডিসকাউন্ট, সেল রিটার্ন, এগুলো যদি থাকে কি করতে হবে? মাইনাস করতে হবে। তো এই 5,000 এখানে মাইনাস করা হলো, তাহলে নেট সেলস থাকবে 65,000। নিয়ম অনুযায়ী এখন কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করতে হবে। তো বিগিনিং ইনভেন্টরি ওই যে 10,000। নিয়ম হলো এখন ক্রয়টা যোগ করতে হবে, ওই যে পারচেজ 25,000 যোগ করলে 35,000। এন্ডিং ইনভেন্টরি তুমি পরেও মাইনাস করতে পারো, এখানেও মাইনাস করতে পারো, সমস্যা নেই। মাইনাস করে দিয়ে 19,000। এখন প্রত্যক্ষ খরচ সময়ের মধ্যে একটা আছে ওয়াইজেস 6,000, তো ওয়াইজেসটা এখানে যোগ করা হলো। তখন কস্ট অফ গুডস সোল্ড 25,000। 65 থেকে 25 মাইনাস করে 40,000, এটা হয়ে গেল গ্রস প্রফিট। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? এখন তোমাকে মাইনাস করতে হবে অপারেটিং এক্সপেন্স সমূহ। এখন একেবারে উপর থেকে যাও, উপর থেকে চাইলে তুমি লিখতে পারো, অথবা তুমি চাইলে যে কোনোটা নিতে পারো, আগে পরে লিখতে পারো। তো আমি যদি তোমাকে সহজ করে বোঝাই, যে উপর থেকে যাচ্ছে জেনারেল এক্সপেন্স নামে একটা ব্যয় আমি দেখতে পাচ্ছি, ওকে। কিন্তু জেনারেল এক্সপেন্স 4,000, ঠিক আছে, এটার মধ্যে 2,000 টাকা আনইউজ সাপ্লাইজ অন্তর্ভুক্ত। সুতরাং আনইউজ সাপ্লাইজটা মাইনাস করে এটা তুমি প্রথমেই লিখতে পারো। মানে আমি বলতে চাচ্ছি যে তুমি স্যালারি প্রথমে না লিখে এটাই প্রথমে লিখতে পারো ধারাবাহিকভাবে আনার জন্য। তারপর যদি তুমি নিচের দিকে যাও পেয়ে যাবে স্যালারি 8,000 টাকা। না, স্যালারি 8,000 টাকা, ঠিক আছে 80%, কিন্তু এটার আরও 20% যে বকেয়া আছে ওইটাও তো দিতে হবে, ওইটা হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। এবং আমি বলতে চাই, বকেয়া কোনো কিছু যোগ হবে আর অগ্রিম ব্যয় বিক হবে। বকেয়া ব্যয় যদি হয় এটা যোগ হবে, অগ্রিম অথবা প্রিপেড থাকলে বিক হবে। তো যেটা বকেয়া আউটস্ট্যান্ডিং আছে, আরও 20% বাইর করার নিয়ম, যে 80% টাকা হচ্ছে 8,000 টাকা। 8,000কে 80 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে 1%-এর টাকা। যদি 20 দ্বারা গুণ করি তাহলে 20%-এর টাকা চলে আসবে 2,000। 8 আর 2 যোগ করে 10,000 টাকা। আশা করব বুঝতে পারবেন। তারপর এখানে ক্যারিজ আউটওয়ার্ড নামে আরেকটা আছে 2,000, এটাও নিয়ে আসো। এখানে যদি আমি আর খুঁজে দেখি, আমি রেওয়া মিলের মধ্যে আর কোনো ব্যয় দেখতে পাচ্ছি না। এখন আমি একটু সমন্বয়ে যাচ্ছি। ক্রিয়েট এ রিজার্ভ ফর ব্যাড ডেপ্ট এট 5% অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবলের টাকা 15,000, এটার 5% পাওয়া যাবে না, তো এটা অনাদায়ী পাওনা। ব্যাড ডেপ্ট এক্সপেন্স 15,000-এ 5% 750।
প্রিপেড ইন্স্যুরেন্স ওয়াজ পেইড ফর পিরিয়ড ফ্রম 1 এপ্রিল 2015, যে প্রিপেড ইন্স্যুরেন্স এটা এপ্রিলের 1 থেকে 2015 সালের 2016-এর 31 মার্চ পর্যন্ত। এখন এপ্রিলের 1 তারিখে অগ্রিম বীমা দেওয়া হয়েছিল, বছর তো চলে গেছে। এখন ডিসেম্বরের 31 তারিখে আমি অঙ্কের সমাধান করতেছি, তার মানে এখনো 9 মাসের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এটাকে ইন্স্যুরেন্স এক্সপেন্স নামে আনতে হবে। তো ইন্স্যুরেন্স এক্সপেন্স 15,000-কে 12 দ্বারা ভাগ করলে 1 মাসের 9 দ্বারা গুণ করলে 9 মাসের টাকা এখনো ব্যয় হয়ে গেছে। তো যেটা ইন্স্যুরেন্স এক্সপেন্স থেকে, প্রিপেড ইন্স্যুরেন্স থেকে ব্যয় হয়ে গেছে, ওইটা বাদ দিয়ে পরবর্তী যেটা, এটা এখন পর্যন্ত প্রিপেড বা অগ্রিম থেকে যাবে। ওকে, এটা যোগ করলে 26,000, 40,000 থেকে 26,000 মাইনাস করলে নেট ইনকাম 14,000। এখন আমাদের ব্যালেন্স শিটটা বাইর করতে হবে। তো নেট ইনকাম 14,000, এটা মনে রেখো, এটা আমাদের ব্যালেন্স শিটে কাজে আসবে। যাবতীয় সম্পত্তি সমূহ আনতে হবে। ফিক্সড অ্যাসেটের মধ্যে একটাই আছে বিল্ডিং, 50,000। যদি এটার অবচয় থাকতো অবশ্যই আমি অবচয়টা বাদ দিয়ে নিয়ে আসতাম। কারেন্ট অ্যাসেটসের মধ্যে এখানে কি কি আছে, যেমন প্রিপেড ইন্স্যুরেন্স একটা আছে 15,000, প্রিপেড ইন্স্যুরেন্স 15, কিন্তু এটার ব্যয় হয়ে গেছে 11,250। সুতরাং এখন পর্যন্ত 15,000 থেকে 11,250 মাইনাস করে 3,750 প্রিপেড বা অগ্রিম অবস্থায় রয়ে গেছে, বাকিটা তো ব্যয় হয়ে গেছে। তারপর অ্যাকাউন্ট রিসিভেবল পাচ্ছি 15,000, যেটা পাওয়া যাবে না এটা মাইনাস করতে হবে, অনুদায়ী পাওনা 750 মাইনাস করলে 14,250। এবং ইন্ডিং ইনভেন্টরি সমাপনী মজুত পণ্য সম্পদের মধ্যে পড়ে, এটা তুমি আমার ফার্স্ট ইয়ারের ক্লাস দেখলে বুঝবে। আনইউজ সাপ্লাইজ যেটা ব্যবহার হয় নাই এখন পর্যন্ত, এটা আবার সম্পদের মধ্যে পড়ে, এটা তুমি আমার ফার্স্ট ইয়ারের ক্লাস দেখলেই বুঝবে। তাহলে টোটাল অ্যাসেটস যোগ করে নাও, এটা তো 53,000, 50 আর 53 1,03,000। এখন লাইবিলিটি অ্যান্ড শেয়ার হোল্ডার ইকুইটিগুলো বাইর করার জন্য শুরুতেই শেয়ার ক্যাপিটাল 30,000 আছে, মালিকানা সত্ত্বের মধ্যে এটা অন্তর্ভুক্ত করা হলো। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস অথবা রিটেন আর্নিং বলে আমরা এখানে নিয়ে আসতে পারি। তো এটার নিয়মটা কি ছিল আমি একবার তোমাদের দেখাতে চাই। ওপেনিং ব্যালেন্স রিটেন আর্নিং এর নেট প্রফিট যোগ হবে, জেনারেল রিজার্ভ থাকলে যোগ হবে, ডিভিডেন্ড মাইনাস করা হবে, দেন রিটেন আর্নিং বা রিজার্ভ অ্যান্ড সারপ্লাস পাওয়া যাবে। তো নিয়ম অনুযায়ী শুরুতে জেনারেল রিজার্ভটাই আনা হয়েছে, সমস্যা নেই। ওপেনিং ব্যালেন্স রিটেন আর্নিং এর ওই যে 20,000, ওপেনিং ব্যালেন্স 20,000, আর নেট প্রফিট ওই যে 14,000, যেটা ওইটা নেট ইনকাম, এখানে যোগ করলে 34,000। যদি আমি নেট প্রফিট না পেয়ে নেট লস পেতাম তখন এখানে কি করব, বিগ করে নিতাম। ডিভিডেন্ড যেটা ওই যে 30,000 টাকা, এটার 10% ডিভিডেন্ড যেটা দেওয়া হয়েছে 3,000, ওইটা মাইনাস করে দেওয়া হবে, যেটা ঘোষণা হয়েছে ওইটা মাইনাস করে দেওয়া হবে, তখন 31,000 টাকা। 18 31 যোগ করলে 39,000। লং টার্ম লাইবিলিটির মধ্যে একটা আছে 5% লোন, 24,000 টাকা। লংটা নিয়ে আসা হলো, এটা লং টার্ম লাইবিলিটি। আর কারেন্ট লাইবিলিটির মধ্যে কি কি পড়বে, যেমন একটা অ্যাকাউন্ট পেবল আছে 5,000, 80% স্যালারি দেওয়া আছে 8,000, কিন্তু বাকি 20% দেওয়া হয় নাই, ওইটার 2,000 টাকা ছিল, ওই যে আউটস্ট্যান্ডিং এখানে 2,000 বাইর করেছিলাম। তারপর ডিভিডেন্ড ঘোষণা দেওয়া হয়েছে কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয় নাই, দিতে হবে, তো এটা দায় হয়ে আসছে। তো এই জন্য ডিভিডেন্ড পেবল যেটা ঘোষণা দেওয়া হয়েছে 3,000, ওইটাই এখানে দায় হিসাবে আনতে হবে, এটা মনে রাখতে হবে এবং বোঝার মতোই বিষয়। টোটাল 10,000 যোগ করে নিলে 1,03,000, দেখাতে হবে সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, তাহলে টোটাল অ্যাসেটস 1,03,000, মালিকানা সত্ত্ব এবং দায়গুলো যোগ করে নিলে এখানেও 1,03,000, টোটাল লাইবিলিটি অ্যান্ড শেয়ার হোল্ডার ইকুইটি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করব আজকের ক্লাসটা দেখলে বুঝতে পারবেন, আর বিশেষ করে আমার ফার্স্ট ইয়ারের ক্লাসগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রথম 2টা ক্লাস ভালোভাবে দেখে নিলেই হবে, তারপরে পেইড কোর্সে যারা যুক্ত আছো ধারাবাহিক ক্লাসগুলো দেখে নাও। ধন্যবাদ সবাইকে ক্লাস দেখার জন্য।